দেখতে দেখতে ঈদের দিনটা চলেই এলো। তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি 9 জিলহজ কি করেছিলাম আর ঈদের জন্য কিভাবে প্রস্তুতি নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ভ্লগে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। আমি মায়া, আর তোমরা যারা জানো না তাদের জন্য আবার বলি, আমি একজন ডাক্তার আর একজন শখের ইউটিউবার। চলো তাহলে শুরু করা যাক আজকে আমার ঈদের প্রিপারেশন ব্লগ। আশা করি সাথে থাকবে। যেহেতু ছুটি পেয়েছি সেহেতু শুক্রবারটি দিনটিতে সকাল সকাল উঠে আমি যে দেখলাম আম্মু এই গাছগুলো পরিষ্কার করছে। তো যেহেতু আজকে সৌদি আরবে ঈদ, আমাদের এখানে 9 জিলহজ, সেই হিসাবে আজকে আরাফাত দিনটা হিসাবে আমাদের দেশে কাউন্ট হবে। আশা করি তোমরা অনেকেই রোজা রেখেছিলে এই দিন, কারণ আজকের দিনের রোজার তো অনেক ফজিলত। 2 বছরের গুনাহ মাফ হয়ে যায় আরাফার দোয়া দিয়ে। আশা করি সবাই নিজের আখিরাতের জন্য, দুনিয়ার জন্য সব কিছু মিলিয়ে দোয়া করেছো। আমি এটাই বিশ্বাস করি, কারণ এত গুরুত্বপূর্ণ দিন কারোই মিস করার কথা নয়। তো এই দিন সকালে উঠে যে দেখি আম্মু গাছ পরিষ্কার করছে, তো আমি যে ভাবলাম একটু ক্লিপ নিই ছোট্ট করে। আর তো হাতে কোনো কাজ পাচ্ছি না, কারণ ছুটি পেয়েছি, তো ছুটিটাকেও তো অনেক বিভিন্ন ধরনের কাজ করে কাজে লাগাতে হবে, তাই নয় কি? আল্লাহ আমাদেরকে আগামী রমজান এবং আগামী আরাফাত দিন পর্যন্ত যেন পৌঁছায় দেন, সেই দোয়া করি। আর যারা এবছর রোজা রাখতে পারোনি, আশা করি তারা সবাই ইনশাল্লাহ, আমরা সবাই ইনশাল্লাহ আগামী বছর রোজা রাখবো। আসলে এখানে কি নিয়তটাই হলো মেইন। তুমি আসলে যদি নিয়ত করো যে আমি রোজা রাখবো, সেটা যদি বিভিন্ন কারণে নাও হয়ে থাকে, আল্লাহ কিন্তু তোমার উপরে খুশি হবেন। তো যে কোনো কাজের নিয়তটাই মেইন আমাদের ইসলামে। এই জন্য আমাদের নিয়তটা খুব খাস দিলে হতে হবে, একদম সততা দিয়ে নিয়ত করতে হবে। নামাজ কালামটাও আমার ভালোই চলেছে আলহামদুলিল্লাহ। জিকিরটা এই কয়দিন একটু কম করতে পেরেছি আমি, কারণ আরাফার দিনের যে দোয়াটা ছিল সেই দোয়াটা পড়ছিলাম, আর তার সাথে তাকবীর পড়ছিলাম, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, নিজের দোয়া বারবার করে রিপিট করছিলাম। এবারে একটা জিনিস সুবিধা হয়েছে আমার, বৃহস্পতিবারে সৌদি আরবে যেদিন আরাফা ছিল, ওই দিন আমি তোমাদের বলেছিলাম যে ডায়েরিতে আমার দোয়াগুলো লিখে ফেলবো। তো ডায়েরিতে আমার দোয়াগুলো লিখে ফেলার কারণে একটা সুবিধা হয়েছে। ধরো এরপরে যখনই আমি আমার ডায়েরিটা নিয়ে বসেছি, আমার জন্য মনে হয়েছে আমার দোয়া করতে অনেক সহজ হয়ে গিয়েছে। জাস্ট পেজগুলো উল্টায় ফেললেই আমার বারবার করে মনে পড়ে যাচ্ছে যে কি দোয়া করতে হবে। তো দোয়াগুলো মিস হচ্ছে না। আমি এখানে টুকটুক করে প্রত্যেক দিন একটু একটু করে দোয়া অ্যাড করছি। আসলে আমাদের জীবনে আল্লাহর কাছে এতই বেশি চাওয়ার জিনিস আছে যে এক বসায় হয়তো বা আমাদের মনে পড়ে না। তো আমার মনে হয় তোমরা চাইলে এখনও ডায়েরিতে লিখে ফেলতে পারো। মানে আরাফাত দিনেই যে তোমাকে ডায়েরি নিয়ে দোয়া করতে হবে এমন না, তুমি ডায়েরিতে এখনও চাইলে লিখতে পারো যে তোমার কি কি দোয়া রয়েছে আল্লাহর কাছে। ধরো তুমি জিকির করলে, অনেকক্ষণ ধরে জিকির করলে, বা তাহাজ্জুদের নামাজ পড়লে, বা নফল নামাজ পড়লে, ইভেন ফরজ যে নামাজগুলো পড়ি আমরা সেগুলোর পরে, দরুদ পড়ার পরে, আস্তাগফিরুল্লাহ পড়ার পরে, ধরো তুমি একটা সার্টেন অ্যামাউন্ট পড়লে, বা এমনিই তারপরে তুমি তোমার ডায়েরিটা নিয়ে বসলে এবং ডায়েরিটা দেখে দেখে দোয়া করলে আল্লাহর কাছে, তাহলে ধরো দোয়াগুলো মিস হওয়ার চান্স নেই। আর একটা মানুষ হিসেবে আমাদের যে এত দোয়া কি বলবো। কাজের লাইফ দেখছিলাম, আমার খুব পছন্দের কাজ হিসেবে পরিণত হয়েছে এটা গত 2 দিনে। হাজ লাইভ দেখতে আমার বেশ ভালো লেগেছে, এবং মনে মনে আমার একটা ইচ্ছা জাগছে যে ইনশাল্লাহ আমিও কোনো একদিন হজে যাব। আল্লাহ যেন আমাকে তার ঘরে আমন্ত্রণ জানাই। আর এই যে দেখো আমার কোরআন শরীফটা, কালার কোডেড কোরআন শরীফটা, যেহেতু এটা শুক্রবারের ভিডিও, তো আমি সূরা কাহফ পড়তে নিয়েছিলাম। অবশ্যই আমরা চেষ্টা করব শুক্রবারের দিনটিতে সূরা কাহফ পড়ার, কারণ সূরা কাহফ হলো শুক্রবারের নূর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ পাঠ করবে এক শুক্রবারে এবং তার উপরে নূর জ্বলতে থাকবে পরবর্তী শুক্রবার পর্যন্ত। তার মানে এটা হলো যে 2 শুক্রবারের মধ্যবর্তী নূর তোমার উপরে। তো অবশ্যই আমরা এটা চেষ্টা করব
নিয়মিত শুক্রবার করে পাঠ করার। আর মেয়েরা যারা আছি যখন পাঠ করতে পারবো না তখন অন্তত পক্ষে শোনার চেষ্টা করব অর্থসহ। আর এখন তো আমরা ইউটিউবে চাইলেই কোরআন শরীফ শুনতে পারি, দেখতে পারি, তো আমাদের জন্য এটাও একটা সুবিধা হয়েছে। এই ছিল আমার ইফতার। এটা আমার কাজিন দিয়ে গিয়েছে, কিন্তু আমি অ্যাজ ইউজুয়াল ভাত খেয়েছি ডিম দিয়ে, ডাল দিয়ে। এটা ছিল ভুড়ি ভাজি। ভুড়ি ভাজি আমার অনেক প্রিয়। এরপরে মাগরিবের নামাজ পড়ে হাতে অনেক কাজ ছিল, সব কাজ একে একে করে ফেলতে হবে ঈদের জন্য। ঈদের আগের দিন যেহেতু আজকে, আর আম্মু একটু অসুস্থ তার মধ্যে, তো ভাবলাম সবার আগে একটু চা খেয়ে নিই। চা খেয়ে শরীরে এনার্জি পাবো, তারপরে আস্তে ধীরে সব কাজ করে ফেলবো। আজকে চাটা কেমন জানি একটু হয়েছে, একটু বেশি পানি হয়ে গিয়েছে মনে হচ্ছিল। পরে যখন উপরে সর পড়লো তখন মনে হলো না, ভালো হয়েছে মনে হয়। খাওয়ার পরে দেখলাম হ্যাঁ ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর বাইরে পরিবেশটা এত সুন্দর ছিল, মেঘ মেঘ ছিল, বাতাস হচ্ছিল। তো আম্মুকে বললাম চলো একটু ছাদে যেয়ে বসি, তো আমরা ছাদে যেয়ে চা খেয়ে এলাম। পরিবেশটা এত সুন্দর, কি বলবো। তোমরা যারা দেখেছো, ফিল করেছো, তারা জানবে, কমেন্টে জানিও আমাকে তোমরা কি করেছিলে এই দিন সন্ধ্যাবেলা। তো আমি নিচে এসে ভাবলাম যে আমি একটু কেক বানাবো, একটা বেশি বড় না, ছোট্টতে করে একটা কেক বানাবো। তো এটারই প্রিপারেশন নিচ্ছিলাম। অনেক দিন ধরে কোনো বেকিং করা নেই, এই সব জিনিসপত্র সব এর ভিতরে একদম মরিচা পড়ে যাচ্ছে বলা চলে। তো এখান থেকে অনেক খুঁজে খুঁজে জিনিসপত্রগুলো বের করলাম, তারপরে ইউটিউবে রেসিপি দেখে একটু মনে করে নিলাম, আর এরপরে কেক বানানো শুরু করলাম। তোমরা যেন বুঝতে পারো। আর আমি এখানে যেহেতু কেকের রেসিপিটা শেয়ার করছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, এরপরে পাউডার মিল্ক নিয়েছি 1 টেবিল স্পুন। আমার এখানে 1 টেবিল স্পুন ছিল না, তাই আমি এখানে 1/2 টেবিল স্পুনের 2টা নিয়েছি। এরপরে বেকিং পাউডার নিচ্ছি 1/2 চা চামচ, আর বেকিং সোডা নিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 1/4 চা চামচ। আর তারপরে নিয়ে নিচ্ছি একটু সামান্য লবণ। যখন আমরা কোনো কিছুতে বেশি চিনি মিক্স করি তখন সেটাতে সামান্য একটু লবণ অ্যাড করলে সেটার স্বাদ অনেক এনহ্যান্স হয়ে যায়, অথবা চিনির ব্যাপারটাকে নিউট্রালাইজ করে, কিছু একটা হয়। তোমরা জানলে আমাকে জানাতে পারো। তো এটা চেলে নিয়েছি সব কিছু, শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো। এটা আরও একবার চেলে নিয়েছি যেন ভিতরে কোনো দানাদার কিছু না থাকে। আর দেখো আমি 2টো ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারে। ভেবেছিলাম বাটিতে আগে ঢালবো, তারপরে ওখানে আলাদা করব কুসুমটা, কিন্তু আসলে ফেটে গিয়েছে। এরপরে আবার একটা বাটি নিয়ে একটু খুবই ডেলিকেটলি এবার একটু করার চেষ্টা করেছি। অনেক টাইম লেগেছে, তবে আমি 2টা ডিম আলাদা করতে পেরেছি কুসুম থেকে। তারপরেও একটু রয়ে গেল। আচ্ছা যাক, আশা করি এটাতে খুব একটা সমস্যা হবে না। এরপরে ডিমের সাদা অংশটা আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এটা করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আমার তো এত ধৈর্য নেই, তারপরেও করেছি। আর এরপরে আমার চিনি লাগবে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। সেটা এই মেজারিং যে চামচগুলো আছে, স্পুন, এখানে দেয়াই আছে 3 ভাগের 1 ভাগ। তো আমি এটা দিয়ে একটু একটু করে চিনি ঢেলে নিচ্ছিলাম আর মিক্স করছিলাম। একটু ফ্রোদি হয়ে গেলে এর ভিতরে আমি ডিমের কুসুমটা আস্তে আস্তে মিক্স করে নিব। অর্ধেক করে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি তেল নিয়েছি 2 টেবিল স্পুন। টেবিল স্পুন ছিল না, তো আমি ওটা হিসাব করে নিয়েছিলাম। তোমাদের কাছে টেবিল স্পুন থাকলে ওই হিসাবে দিয়ে দিবে। আর এরপরে আমি দুধ নিয়েছি 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বানানা ফ্লেভার। এরপরে একদম খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ শুকনো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে অত বেশি আর মিক্স করব না আমরা। আর এরপরে মিক্স করা হয়ে গেলে, একদম ব্যাটারটা ঠিকঠাক মতো রেডি হয়ে গেলে, এরপরে আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ভিডিওর স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি মিক্সটা অনেক ধীরে ধীরে করেছিলাম, কারণ ইউটিউবের ভিডিওতেও আমাকে এভাবেই বলা হয়েছে। তো আমি ওভাবেই ফলো করার চেষ্টা করছিলাম, খুবই আস্তে ধীরে মিক্স করার। তো এই যে মিক্স করার পরে ব্যাপারটা দেখতে এরকম লাগছে। এরপরে আমি একটা বেকিংয়ের জন্য একটা সিলভারের একটা এটাকে কি বলে, মোল্ড, আচ্ছা এটা নিয়েছি। এই ট্রেটা নিয়েছি যার ভিতরে আমি বেক করব। তার ভিতরে একটু তেল দিয়ে তার ভিতরে একটা ছোট কাগজ কেটে দিলাম। ওখানে মনে হয় অন্য এক ধরনের কাগজ দেয়, সেই কাগজ তো আমার কাছে নেই, তো আমি এটাই দিলাম। নর্মাল একটা প্যাডের পেজ দিয়ে দিয়েছি ওখানে। তারপরে ব্যাটার ঢালার পরে ওটাতে 3 বার ঝাঁকি দিতে হবে, যেন ব্যাটারটা ঠিক মতো বসে যায় এবং কোনো বাবল না থাকে। এরপরে সিলভারের পাতিল নিয়েছি। সিলভারের পাতিলটাকে 10 মিনিট হালকা আঁচে গরম করে নিয়েছি। এরপরে ওর ভিতরে কেকটা বসিয়ে দিয়েছি।
এবং একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবং সিলভারের ঢাকনা দিলে কালারটা নাকি এরকম সুন্দর আসবে। তো আমারও আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছিল যে কেক হচ্ছে না কেন, এত ধীর আঁচে চুলাতে দেওয়ার কারণে। তো আমি লাস্টের দিকে এসে চুলার জাল একটু জোরে দিয়েছিলাম এবং কেকটা দেখতেই পাচ্ছো তোমরা, একটু গাঢ় কালার হয়ে গিয়েছে, পুড়ে যায়নি তবে একটু গাঢ় হয়েছে। আর এরপরে আমি যে হুইপড ক্রিম তৈরি করছি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম 40 মিনিট আগে। তারপরে জাস্ট হুইপ ক্রিমটা আমি 4-5 মিনিট ধরে বিট করেছি আস্তে ধীরে মিলিয়ে, এবং তারপরে এটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আর এইবার আমার কেক ডেকোরেশনের পালা। আমি কেকটাকে 3 স্লাইসে ভাগ করে নিয়েছি। প্রথম স্লাইস দেওয়ার পরে ওর উপরে আবার একটু ক্রিম দিয়ে দিলাম, এরপরে সেকেন্ড স্লাইস দেওয়ার পরে তার উপরে আরেকটু ক্রিম দিয়ে দিলাম, এরপরে থার্ড স্লাইস দেওয়ার পরে আরও ইচ্ছা মতো অনেকগুলো ক্রিম দিয়ে দিলাম। এই হুইপ ক্রিমটা এমনিতেই অনেক বেশি চিনি ছিল দেয়া, ভিতরে একদম মিষ্টি ছিল, তো আমি এক্সট্রা করে কোনো মিষ্টি দেই নাই। আচ্ছা দেখো, কেকটা আমার খুব ভালো লেগেছে এই লেয়ার বাই লেয়ার ভিতরে ক্রিম থাকার কারণে। উপরে একটা স্ট্রবেরি দিতে পারলে দেখতে ভালো লাগতো, কিন্তু আফসোস আমার কাছে স্ট্রবেরি ছিল না। এবং খেতেও অনেক ভালো হয়েছে। কেকের ভিতরে আমি কোনো চিনির সিরাপ দেইনি, কারণ চিনির সিরাপ দিলে আমার কেক খেতে স্যাঁতসেঁতে লাগে কেন জানি। তো আমি এটাকে এভাবে ড্রাই রেখেছিলাম। তো কেক বানানো শেষ করে তারপরে আমি আবার ভাবলাম একটু ফিরনি তৈরি করি। তো রেডিমেড ফিরনি যেগুলো পাওয়া যায় এগুলোই তৈরি করব ভেবেছিলাম। ওখানে প্রস্তুত প্রণালীতে উপরে লেখা ছিল যে 1 লিটার দুধ দিতে হবে, 1 লিটার দুধের মধ্যে ফিরনিটা যেটা আছে সেটা ঢেলে দিতে হবে গরম হয়ে যাওয়ার পরে। তো আমি এখানে দুধ গরম করে নিচ্ছি 1 লিটার, একটু ঘন হওয়া পর্যন্ত। তারপরে এই ফিরনিটা কেটে নিচ্ছি। এই ফিরনির ভিতরে কিছু শুকনা বাদাম, কিশমিশ, চালের গুঁড়া, আইসিং সুগার, দেখলাম যে এই জিনিসগুলোই দেয়া রয়েছে। তো মেইনলি এটা একবারে ওর ভিতরে ঢেলে দিলে এগুলো যখন কুক হয়ে যাবে তখন এই জিনিসটা তৈরি হয়ে যাবে। তো বানানো সহজ, কিন্তু আসলে আউটকামটা অত বেশি ভালো না। আছে মোটামুটি ঠেকা চালানোর মতো আর কি। কিন্তু বাসায় আম্মুরা যেটা বানাই অথেন্টিক চাল দিয়ে, মানে সেটার সাথে কি আর এটা তুলনা করা যায়? তা তো আর তুলনা হবে না। তো এটা হয়েছিল ভালো। এখন হয়তোবা তোমরা অনেকেই এটাকেও হয়তোবা অনেক ভালোভাবে তৈরি করতে পারো। আমার হয়তো তৈরি করার মধ্যেও কোনো কমতি থাকতে পারে, যে কারণে হয়তোবা মনে হয়েছে এটা হয়নি সেরকম। তো খাওয়ার পরে আমি এখনো আসলে জিনিসটা খেয়ে দেখিনি কেমন হয়েছে। আম্মু আমাকে বলল যে অতটা ভালো হয়নি, বাসায় তৈরি করাটাই ভালো হয়। তো আমি আমার আম্মুর সাথে একমত, যদিও আমি এটা খাই নাই। আচ্ছা, এটা তৈরি করতে 45 মিনিটের মতো সময় লাগে, কারণ কারণ এই মিশ্রণটি বারবার করে নাড়াচাড়া করতে হয়। তা না হলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তো এরকম নিচে যদি লেগে যায় তাহলে তো ওটার স্মেল হয়ে যাবে, খাওয়া যাবে না। তো একদম রান্না করার শেষে বিটার দিয়ে একটু বিট করে নিলে জিনিসটা ঠিক হয়ে যায়, তো ভালো হয়। আর এই যে দেখা যাচ্ছে আমার মুচু বাবুকে, ও একদম ফিরনি, আইসক্রিম, সব ধরনের মিষ্টি জাতীয় খাবার খায়ও। তো ওকে একটু ঈদ মোবারক হিসেবে দিয়ে দেওয়া হলো ফিরনি, এবং ও একটু টেস্ট করে দেখলো। তো এই সব জিনিস বানানোর পরে আসলে এত জিনিস মাখামাখি হয়েছে যে কি বলবো। পরে আবার এগুলো আমি পরিষ্কার করা শুরু করলাম, কারণ আম্মুর হেল্পিং হ্যান্ড ঈদের ছুটিতে চলে গিয়েছে, ও তো আর আসবে না। তো এখন আমরা জামা খাবো, সবকিছু আমাদেরকেই পরিষ্কার করতে হবে। ওই যা একটা কথা আছে না, খাজনার চেয়ে বাজনা বেশি। তো কেক বানাইতে গেলে ব্যাপারটা এরকম হয়েছে। দেখো, 1000 খানেক থালা বাটি সব নোংরা হয়ে গিয়েছে। একটা ট্রে ফেটেও গিয়েছে। কি আর করার। তো অনেক রান্না বান্না করে ফেললাম, এরপরে ফেসের অবস্থা খুব খারাপ। তো ভাবলাম একটু স্কিনের একটু যত্ন নেওয়া যাক তাহলে। তো অনেক দিন পরে আমার এই যে বানি হেয়ার ব্যান্ডটা আছে, এটাকে কি বলে, খরগোশের কানের মতোই তো। তো ওই হেয়ার ব্যান্ডটা পরলাম। আর এই যে আড়ংয়ের কতকগুলো ফেস প্যাক, হেয়ার প্যাক রয়েছে, এগুলো থেকে কোনটা দেবো ভাবছিলাম। যে চন্দনের যে ফ্লেভারটা, এটা আমার স্যুট করে না, আমার অ্যালার্জি হয়। আর হেয়ার প্যাক তো এত রাতে দিব না, তো ভাবলাম উপটানটা দিই। উপটান তো ভালোই আড়ংয়ের, কিন্তু আবার বেশি হলুদ হয়ে গেলে সমস্যা।
তো তারপরেও ভাবলাম এটাই বেটার হবে, এখন স্কিনটা তাহলে একদম ডিপ ক্লিন হয়ে যাবে। তো তোমরা সবাই যারা জানো আড়ং-এর প্রোডাক্ট সম্পর্কে, তো ভালোই হয়ে থাকে। আর বেশি করে বানিয়ে নিয়েছিলাম আমার জন্য, আম্মুর জন্য, কিন্তু পানি মিক্স করার পরে এটা এত ফুলে ফেপে উঠেছে যে আমরা দুইজন দেওয়ার পরে আরও পুরো বাটিটা রয়েই গিয়েছে। তো এই উপটানটা স্মেল নাকে আসার সাথে সাথে আমার মনে হচ্ছিল আমি অনেকগুলো মশলা মিক্স করেছি। মনে হয় এখনই তরকারি রান্না করব, তার জন্য আমি মশলা মিক্স করেছি, এত বেশি হলুদ দেওয়া মনে হয়। তো যাই হোক, এটা তৈরি করে নিচ্ছি। এটা নিয়ে তোমরা 10-15 মিনিট রেখে দিতে পারো তোমাদের স্কিনে, তবে যাদের হলুদে অ্যালার্জি তারা না অ্যাভয়েড করাটাই বেটার। তো তারপরে ওটা দেওয়ার পরে ভাবলাম যে এর মাঝখানে একটু চা খেয়ে নিই, কারণ বেশিক্ষণ এই ঠান্ডা জিনিস মুখে লাগায় রাখলে দেখা যাবে আমার কাশ আবার বেড়ে যাবে। তো আমি আবার একটু চা বানিয়ে নিচ্ছি, লাল চা এবারে, বেশি করে লং দিয়ে, লবঙ্গ দিয়ে। তোমরা লং বলো নাকি লবঙ্গ বলো আমাকে জানাও তো কমেন্টে। তারপরে আর আদা গরম করে, আদা পানি তো খাওয়া এমনিতেই ভালো, আর চা দিয়ে লবঙ্গ দিয়ে খেতে পারলে আরও ভালো। আর এই ট্রান্সপারেন্ট মগগুলোতে চা বানালে বেশ ভালো লাগে, সুন্দর লাগে। এই জন্য এই ট্রান্সপারেন্ট মগগুলোতেই সবসময় লাল চা, গ্রিন টি এগুলো আমি খেয়ে থাকি। চোখেরও তো একটা শান্তির ব্যাপার আছে, তাই না? আজকে এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে আমি একটা রিয়েলাইজেশনে আসলাম যে আমি যে ভিডিওগুলোতে নিজের মতো করে কথাবার্তা বলি তার চেয়ে আজকে আমি কি করলাম স্টেপ বাই স্টেপ এইগুলো এক্সপ্লেইন করা বেশি কঠিন। তারপরেও আজকের ভিডিওটা একটু আলাদা রকমের হয়েছে, যেখানে আমি সেলফ রিয়েলাইজেশনের চেয়ে আজকে কি করেছি সেটার এক্সপ্লেনেশনই বেশি দিয়েছি। আর তোমরা যদি কোনো ফেস মাস্ক বা ফেস প্যাক ইউজ করো, তারপরে অবশ্যই স্কিনটাকে ভালো মতো ময়শ্চারাইজ করতে হবে। তো আমি মুখ ধুয়ে ফেলার পরে এই মাস্কটি লাগিয়ে নিচ্ছি, তার সাথে এই সেরামটার কনসিস্টেন্সিটা একটু অয়েলি, তো আর স্কিনটাকে অনেক সফট করে, তাই আমি এটা লাগিয়ে নিয়েছি। আর এইটার সাথে এই স্লিপিং মাস্ক, যেটা ফ্রোজেন স্লিপিং মাস্ক সেন্টেলা এর, এটা অনেক ভালো স্যুট করে। এই দুটার কম্বিনেশনটা বেশ ভালো। তো যেটাই হোক, তোমাদের ফেসে যেটা স্যুট করে, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, এক একজনের স্কিনে এক এক রকমের জিনিস স্যুট করে। তোমরা তোমাদের স্কিন বুঝে সেই জিনিসগুলো ব্যবহার করবে। আর আজকের ভিডিওটা যেহেতু একটু আলাদা হয়েছে, আর আমি বিভিন্ন ধরনের অন্যান্য টপিক নিয়ে বেশি বকবক করে ফেলেছি, এই ব্যাপারটাকে তোমরা কিভাবে নিবে আমি জানি না। তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং আগামীতে কীরকম ভিডিও চাও, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আবারও একবার ঈদ মুবারক সবাইকে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।